একজনের তো নজর পড়িবে না। তাহলে আছে, দেখেন, যে বিষয়ভিত্তিক যোগ্যতা সমূহকে সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা। তাহলে যেটাকে আমরা হচ্ছে এই যে জানা থেকে অজানাটা হচ্ছে কি অভিজ্ঞতা ভিত্তিক, না? জানা থেকে অজানা আর নিকট থেকে দূরে দূর ক্রমে সাজানো হয়েছে। মানে আগে শিক্ষাক্রমে আমাদের ছিল, তারপরে এখন আমাদের কি করা হয়েছে, যে বিষয়ভিত্তিক যোগ্যতা সমূহকে সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা, নিকট থেকে দূরে ক্রমে সাজানো হয়েছে। তাহলে এই যে এইটা কিন্তু পরিবর্তন করা হয়েছে কি একই আছে, মানে সাদৃশ্য আছে। তারপর আছে শ্রেণীভিত্তিক আবশ্যকীয় শিক্ষণ ক্রমে এসেনশিয়াল লার্নিং, যে কন্টিনিউয়া, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এবং শ্রেণীভিত্তিক আবশ্যকীয় শিক্ষণ ক্রমে এসেনশিয়াল লার্নিং কন্টিনিউয়া, প্রথম থেকে পঞ্চম শ্রেণী যথাযথ ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। তাহলে এইটাও কিন্তু আমাদের ঠিক আছে, যে শ্রেণীভিত্তিক আবশ্যকীয় শিক্ষণ ক্রমে বা কন্টিনিউয়া লার্নিং না, এসেনশিয়াল লার্নিং কন্টিনিউয়া, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখছে। এইখানে শুধু আমাদের হচ্ছে কি হয়েছে, যে দ্বাদশ শ্রেণীটা হচ্ছে যোগ করা হয়েছে, যে শ্রেণীভিত্তিক আবশ্যক শিক্ষণ ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যথাযথ ধারাবাহিকতা বজায় রাখা রয়েছে। তারপর শিক্ষাক্রম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, মানে এটা হচ্ছে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। মানে কারো ভিতরে যদি প্রতিভা থাকে, প্রতিভা যেন হচ্ছে বিস্ফোরণ যেন হয়, মানে প্রতিভা হচ্ছে তার প্রকাশ করা হচ্ছে সুযোগ দিতে হবে। সে হয় তৃতীয় লিঙ্গ হোক বা প্রথম বা দ্বিতীয় লিঙ্গ হোক, পুরুষ অথবা নারী হোক বা হচ্ছে নপুংসক হোক, যেটাকে আমরা সমাজে হিজড়া বলতেছি, না? এবং আছে শুধু শুধু সে যদি বিশেষ চাহিদা সম্পন্ন যদি শিশুও যদি হয়, না, তাদেরকেও হচ্ছে আমাদের প্রতিভার বিকাশের সুযোগ দিতে হবে। অনেক আছে অটিজম শিশু আছে, না? তাদেরকে নিয়েও আমাদের হচ্ছে কাজ করতে হবে। তারপর যে শিক্ষাক্রমের যোগ্যতা, শিখন ফল এবং পরিকল্পিত কাজসমূহ অন্তর্ভুক্তিমূলক করে পুনর্বিন্যাস করা হয়েছে। আগে শুধু আছে ওইটা অন্তর্ভুক্তিমূলক ছিল, কিন্তু এখন অন্তর্ভুক্তিমূলক আছে কিভাবে করতে হবে, তার পদ্ধতি কৌশল কি আছে, না, সেখানে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। মানে এই কারিকুলাম আগে শুধু এটা টাস্ক দেওয়া হয়েছিল, আর এখানে আছে আপনার আছে বাস্তবায়ন করা হয়েছে। তারপর শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি ও কৌশল ছিল না, মূল্যায়ন পদ্ধতি ও কৌশল ছিল না, যে যেভাবে পেয়েছে সেভাবে মূল্যায়ন করেছে, না, আগেকার। আর বর্তমানে আপনার কাছে ধারাবাহিক মূল্যায়ন আপনার বাধ্যতামূলক ভাবে প্রতিদিনের করতে হবে। সেই জন্য আপনার কাছে মূল্যায়ন টুলস দেওয়া হয়েছে, ডায়েরি 1 এবং ডায়েরি 2 দেওয়া হয়েছে, হ্যাঁ? তাহলে ডায়েরি 1 হচ্ছে আপনার কি, যে প্রত্যেক দিনে যে ক্লাসটা আপনি পরিচালনা করবেন তার হচ্ছে শিক্ষার্থীর হচ্ছে মূল্যায়ন ফর্ম, প্রতিদিনে যে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের উপরে আপনি হচ্ছে ওই ফর্মটা পূরণ করবেন। আর ডায়েরি 2টা কি, যে আপনার হচ্ছে একটা অধ্যায়, মানে একটা অধ্যায়, বা বাংলার হচ্ছে একটা গল্পে, হ্যাঁ, ইংলিশের একটা ইউনিটে, এবং হচ্ছে বিজ্ঞানের একটা অধ্যায়ের, বাংলাদেশ বিষয়ে একটা অধ্যায়ের, মানে সম্পূর্ণ যে আপনি যে ক্লাসগুলো যে নিলেন সবগুলো আছে একটা ডায়েরির ভিতরে থাকে, সেটা হচ্ছে ডায়েরি 2। বুঝতে পেরেছেন? মানে ডায়েরি 2টা হচ্ছে অধ্যায় ভিত্তিক, আর হচ্ছে ডায়েরি 1টা হচ্ছে আপনার হচ্ছে পাঠ ভিত্তিক, মানে কোন দিন কোন ক্লাসটা পরিচালিত হয়েছে। তারপর আছে শিক্ষাক্রমের আছে মূল্যায়ন পদ্ধতি ও কৌশল ও ধারাবাহিক মূল্যায়নের নির্দেশনা সংযোজন করা হয়েছে। তারপর আছে মূল্যবোধ ও নৈতিকতা যোগ্যতাগুলো হচ্ছে 4টি ধর্মে ভিন্ন ভিন্ন ভাবে প্রতিফলিত ছিল। আগে মনে করেন হচ্ছে দেখা যায় বৌদ্ধ ধর্মের হচ্ছে ইয়া ছিল আপনার প্রান্তিক যোগ্যতা ছিল 18টা, না? খ্রিস্টান ধর্মের আছে 14টা, ইসলাম ধর্মের 10টা, হিন্দু ধর্মের আছে 9টা, এরকম করে আলাদা আলাদা ভাবে প্রান্তিক যোগ্যতা গুলো হচ্ছে নির্ণয় করা ছিল। আর এখন হচ্ছে সেইটা নাই,
সকল ধর্ম মিলে হচ্ছে একটা প্রান্তিক যোগ্যতা করা হয়েছে, মূল যোগ্যতা করা হয়েছে। যে মূল্যবোধ ও নৈতিকতার যোগ্যতাগুলোকে অভিন্ন রেখে বিভিন্ন ধর্ম অনুযায়ী শিক্ষণফল বিন্যস্ত করা হয়েছে। তারপর আছে সঙ্গীত এবং চারু ও কারুকলা নামে দুইটি পৃথক বিষয় ছিল এবং শারীরিক শিক্ষা নামে একটি বিষয় ছিল। এগুলো না করে এখন এগুলোকে এইভাবে করা হয়েছে, সবগুলোকে মিলে হচ্ছে শিল্পকলা নাম দেওয়া হয়েছে। যে সঙ্গীত ও চারু এবং কারুকলা বিষয়কে শিল্পকলা নামে এবং শারীরিক শিক্ষা বিষয়কে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা নামে পুনর্বিন্যস্ত করা হয়েছে। এই হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষাক্রমে যে 2011 এবং 2021-এর মধ্যে তুলনামূলক হচ্ছে বৈশিষ্ট্য কি, মানে আগে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলাই রয়েছে, কি বোঝা গেছে? সেগুলাই রয়েছে, তার সাথে শুধু সংযোজন করা হয়েছে। এই যে এইখানে দেখা যাচ্ছে আগে আমার কাছে 29টা হচ্ছে প্রান্তিক যোগ্যতা ছিল, আর এখন করা হয়েছে 10টা। না, মানে 10টা মানে কি 29 থেকে 10টা কোনো কি যোগ্যতাকে বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে। আগে ছিল 51টা, 51টা ছিল না, 51টা থেকে 29টা করা হয়েছে। ওই লাইন শুধু ছোট করা হয়েছে, মানে লাইনকে বাড়ানো হয়েছে, মানে আপনার কাছে 5-6টা লাইনকে একটা লাইনে পরিণত করা হয়েছে, কি ঠিক না? এই যে এগুলো আমি হচ্ছে বলছিলাম আপনাদের যে শিক্ষাক্রমের মূলনীতি, বলি নাই? এগুলা রূপকল্প আছে আপনাদের বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ চেতনায় উজ্জীবিত, দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। তারপর আছে অভিলক্ষ্য, হ্যাঁ। তাহলে হচ্ছে রূপকল্পটাকে বলা হয় কি মিশন, না? ইংলিশে বলছে আমরা মিশন। যারা আছে আছে মুক্ত পাঠে যারা আছে কোর্সটা সম্পূর্ণ করেছেন তারা হচ্ছে জেনেছেন কিনা যে রূপকল্প মানে আছে মিশন আর অভিলক্ষ্য মানে আছে ভীষণ। হ্যাঁ, মনে করেন আকাশে আছে ধ্রুব তারা রয়েছে বা শুকতারা পশ্চিম দিকে আছে উঠেছে, না? আপনি আছে দেখতে পাচ্ছেন না, কিন্তু মানুষ বলতেছে যে এই তারাটা উঠছে। অথবা আছে ঈদের চাঁদ দেখা দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, যে আজকে দেখা দিবেই, না? মানে আজকে আছে আমাদের 29শে রমজান থেকে 30শে রমজান হয়েছে, আজকে চাঁদ অবশ্যই দেখা দিবে, এইটা হচ্ছে আপনার হচ্ছে মিশন, না? কিন্তু চাঁদটা উপরে উঠেছে নাকি আকাশে কিন্তু উঠছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু মনের ভিতরে টার্গেট আছে চাঁদ উঠেছে। সেই জন্য আমরা কি লিখবো আছে মাইক্রো ইয়ে আছে দূরবীন যে আছে, মানে দূরবীন দিয়ে চোখ লাগাই দেখতেছি, আর সেইটা আছে আমার অভিলক্ষ, ঠিক আছে? মানে ভীষণ, মানে আমার আছে ভীষণ, আমি চোখ দিয়ে লাগিয়ে দেখিলাম যে আসলে উঠছে কিনা, মানে পরীক্ষা করে দেখতেছি, ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে মিশন। মিশন মানে আছে মনে মনে ঠিক করা, আর ভীষণ মানে চোখ দিয়ে সরাসরি দেখা, ঠিক আছে? এটা আছে মিশন এবং ভীষণ। তাহলে আছে অভিলক্ষ্য গুলা এরকম করে দেওয়া আছে, বইটা পেলে আপনার পড়ে নিবেন। ওই আগে যে আমাদের আছে যে দেওয়া ছিল সেগুলোর উপরে আছে এগুলা ইয়ে করা হয়েছে, বড় ছোট করেছে। তা শিক্ষাক্রমে আছে যোগ্যতা ধারণা, না? আমরা সবাই আছে যোগ্যতা নিয়ে আছে, সবাই আছে এইটা প্রশ্ন সব সময় সব ট্রেনিং এ করা হয়। বলেন তো আছে প্রান্তিক যোগ্যতা কি, কি বলে না? তাহলে এখানে শিক্ষাক্রমের যোগ্যতা, যোগ্যতা ধারণা, আসলে যোগ্যতা বলতে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের সমন্বয়ে, মানে যা হচ্ছে ঘটে, না? মানে যেটা হচ্ছে অর্জিত হয় সেটাকে বলা হচ্ছে যোগ্যতা। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এখানে দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে সক্ষমতা। কেউ কি বলতে পারবেন যে দক্ষতা কি জিনিস আর সক্ষমতা কি জিনিস? বলতে পারবেন? কি কেউ বলতে পারবেন? বলেন তো শুনি।
সেই কাজটা করতে সে এক্সপার্ট, কাজ করতে করতে সেই কাজে সে খুবই অভিজ্ঞ এক্সপার্ট, খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবে। তার সম্পূর্ণতা হচ্ছে কোনো কাজ করার অ্যাবিলিটি, যেটা যে কোনো মানুষ যদি জানা থাকে তাহলে করতে পারবে, কিন্তু সে এক্সপার্ট। মনির জামান না, সবাই একমত। তাহলে একমত হইলে হাজ যুক্ত হয়েছে না, হাজ যুক্ত হয়েছে নাকি? তাহলে আছে মনে হচ্ছে দক্ষতা এবং হচ্ছে সক্ষমতা না, মানে শাব্দিক অর্থ দিক দিয়ে আছে আমাদের আছে দুইটা আছে একই রকম লাগে, লাগে কি না? একই রকম লাগে না? তাহলে এখানে আছে অবশ্যই আছে নিগুড় কোনো পার্থক্য অবশ্যই রয়েছে না। যদি পার্থক্য না থাকতো তাহলে এই শব্দটা কখনো ব্যবহার করা হইতো না। কি? তাহলে একই শব্দ বারবার ব্যবহার করার কি দরকার আছে? তাহলে সে শব্দের হচ্ছে কি বাহুল্য দোষ হয় না? কি বাহুল্য দোষ হয় কিনা? তাহলে আছে দক্ষতা এমন একটা জিনিস, এখন আছে দক্ষতা কখন প্রমাণিত হয়? যে একটা লোক হচ্ছে দক্ষ কখন প্রমাণিত হয়? যখন সে কোনো কাজ করে তখন না। তাহলে আছে ওই কাজটা অবশ্যই নির্দিষ্ট কিছু হচ্ছে বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য থাকে না? তাহলে কাজের কিছু নির্দিষ্টগত বৈশিষ্ট্য থাকে বা ক্রাইটেরিয়া আছে, আছে কিনা? তাহলে কাজের সাপেক্ষে মানুষের আছে দক্ষতা নির্ভর করে। যখন আছে নির্ভর করতে যাবে তখনই অবশ্যই আছে এর সাথে একটা আছে সময়, সময় আছে যুক্ত হয়, সময় যুক্ত হয় না? তাহলে আছে দক্ষতার সাথে মানে কাজের বৈশিষ্ট্য এবং সময় হচ্ছে যুক্ত থাকবে। তাহলে আছে দক্ষতা সেটাই যখন আছে কোনো কাজের যতগুলো আছে গুণাগুণ রয়েছে, মানে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, যত গুণাগুণ যত বৈশিষ্ট্য রয়েছে এবং সময়ের সাপেক্ষে যদি হচ্ছে কেউ আছে সময়ের সাপেক্ষে মানে আছে তাকে 10 মিনিট সময় দেওয়া হবে না, বা 15 মিনিট সময় দেওয়া হলো, যেমন আছে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটাকে যখন তৈরি করা হয় তখন কি হয়েছে? কোটেশন করা হয়েছে, কোটেশন দেওয়া হয় না, দরপত্র করা হয় না, দরপত্র দেওয়া হয় কি হয়েছে কিনা? যে এই বিল্ডিংটা আছে 3 তলা নির্মাণ হবে না, এই নির্মাণ হবে এবং এর আছে এই হচ্ছে মনে করেন আছে ম্যাটেরিয়াল দিতে হবে, মনে করেন আপনার হচ্ছে 20 ml বা 10 সুতের আছে রড, ঠিক আছে, 10 সুতের রড ব্যবহার হবে, মানে 2.5 সুত থেকে 10 সুতের রড ব্যবহার হবে, মানে ফ্যান থাকবে এতগুলা এবং আছে রুম গুলো হচ্ছে কি থাকবে, মানে টাইলস করা থাকবে, দরজা জানলা সবকিছু থাকবে না, এবং ফাউন্ডেশন থাকবে হচ্ছে 3 তলার ফাউন্ডেশন থাকবে, টাকার বরাদ্দ এতটুকু আছে না, এবং আলো বাতাস পর্যাপ্ত থাকবে এবং হচ্ছে সময়সীমা দেওয়া আছে, তাকে আছে 6 মাসের মধ্যে নির্মাণ করে দিতে হবে না, এবং আছে বরাদ্দ আছে, বরাদ্দের কথা কিন্তু কোটেশনে উল্লেখ করা হয় না, হয় কি? কোটেশনে কি বরাদ্দ উল্লেখ করা হয়? কখনো আছে বরাদ্দ উল্লেখ করা হয় না, যে কত টাকার মধ্যে আছে এই মনে বিল্ডিংটা তৈরি করতে হবে। শুধু আছে ক্রাইটেরিয়া গুলো, বৈশিষ্ট্য যে ফিচার যেটা আছে, ফিচার গুলো দিয়ে আছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। তারপরে যারা আছে দরপত্র সাবমিট করে, যে দেখবে যে কম মানে কম বাজেটে মানে এই কাজগুলো করে দিতে পারবে তাকে তখন দরপত্রটা দেওয়া হয়, তাকে কাজটা দেওয়া হয় কিনা? কি দরপত্রের নিয়ম এটা না? তাহলে আছে দক্ষতা আছে সেটাই যে কোনো কাজে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে মানে সবগুলো অল্প সময় নির্দিষ্ট সময়ের মধ্যে যে সম্পন্ন করতে পারিবে, যে ব্যক্তি করতে পারিবে
না, আর করতে পারা যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে দক্ষতা। তাহলে দক্ষতা কি বোঝা গেছে না নাই? মানে একটা কাজের যত বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ নির্দিষ্ট সময়ের মধ্যে যে করতে পারবে তাকে বলা হয় দক্ষতা বলা হয়। মানে যার যেটা ক্ষমতা আছে সেটাকে বলা হয় দক্ষতা। তাহলে সক্ষমতাটা কি জিনিস? হ্যাঁ, না, তাহলে সক্ষমতা কি জিনিস? মনে করেন, না না না, উল্টে গেছি। মনে করেন এই যে আমরা আছে সবাই আছে ফটোকপি করি, করি না? করি না নাই? ধরেন আমার আছে এই যে 5 মাথার মুখ, এটা ঘুন্ডি, না রেলওয়ে ঘুন্ডি আছে। মানে রেলওয়ে ঘুন্ডিতে আছে আপনার আছে 3টা ফটোকপির দোকান রয়েছে। না, তাহলে একটা ফটোকপির দোকান হচ্ছে আপনার মানে খুবই ঝকঝকা প্রিন্ট হয়, ফটোকপি হয়, কিন্তু হচ্ছে 2 টাকা নেয়। কিন্তু ওই পাশে দূরে আপনার আছে সেনাবাহিনী ক্যাম্পের ওইদিকে যে ফটোকপির দোকানটা আছে, ওরও আছে মানে সেই ঝকঝকা হয়, কিন্তু আছে সে 1.5 টাকা নেয়। মানে নেয় সে আছে প্রিন্ট করতে নেয় 1.5 টাকা। না, তাহলে আছে ফটোকপি ওইখানে দৌড়াবে না, কোথায় এখানে করবে না ওই জায়গায় দৌড়াবে? ওই জায়গায় দৌড়াবে। না, তাহলে আছে সক্ষমতা এইটাই যে যে কোনো কাজের সকল বৈশিষ্ট্য বা গুণাগুণ ঠিক থাকবে, এবং আছে অল্প ব্যয়ে এবং অল্প সময়ে যে করে দেওয়ার যে ক্ষমতা সেইটা হচ্ছে সক্ষমতা। মানে ব্যয়টাও কম থাকবে এবং নির্ধারিত সময়ের জন্য আগে যেন করে দিতে পারে। মানে যদি ফটোকপি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যে দাঁড়িয়ে থাকেন, আধা ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, ও দেখা যায় দাঁড়িয়ে থাকা লাগে না, যে 5 মিনিটের মধ্যে করে দেয়, তাহলে আপনি ওইখানে দৌড়াবেন না কি? মানে এইখানে আছে সময় এবং আছে ব্যয়, দুইটাই কম হবে। তাহলে কি ক্লিয়ার এই বিষয়টা সম্পর্কে? মানে কোনো কাজে সকল বৈশিষ্ট্য এবং সকল গুণাবলী ঠিক রেখে অল্প ব্যয়ে এবং অল্প সময়ে ওই কাজে সম্পন্ন করা যে ক্ষমতা সেটাকে বলা হয়েছে সক্ষমতা। ঠিক আছে, কাজটার মানও ভালো হবে, সেইটা হচ্ছে সক্ষমতা। আর ওইখানে দক্ষতাটা হচ্ছে যে কাজের সকল বৈশিষ্ট্য এবং গুণাবলী ঠিক রেখে নির্দিষ্ট টাইমের মধ্যে, মানে নির্দিষ্ট সময়, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মানে যে কাজটা করা যে দক্ষতা বা না ক্ষমতা, সেইটাই হচ্ছে দক্ষতা। হ্যাঁ, নির্দিষ্ট সময়। তাহলে হচ্ছে আপনাকে দেখবেন হচ্ছে আপনাদের ভিতরে ধরেন আছে অনেকে আপনার সঙ্গে উপবৃত্তির ফাইলের কাজ করেছেন না, করতেছেন কিনা? দেখবেন হচ্ছে যে অনেকে আছে নিজের কাজটা হচ্ছে করে না, মানুষের দ্বারাই করে না? যে আপনার হেডমাস্টার হচ্ছে যে আপনার কাছে এইটা করে দিবে, এই সেইটা করে দিতে, ওই সেইটা করতে, আপনার কাছে হেডমাস্টার ওর হচ্ছে কি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যে আপনাকে করে দিতে, দেখবেন যে আপনারা যারা হচ্ছে নিজে পারেন না মনে করেন অন্য এক স্যারের দ্বারাই করাবে। না, দেখবেন যে ওই স্যার আছে ওর আছে মনে করেন আধা ঘন্টার ভিতরে, একজন আছে 1 ঘন্টা, অক দিলে আছে 2 দিনে কাজটা করে দেয়। আর একটা স্যারের কাছে যে আছে আইজোতে দিবেন, আইজোতে করে দিবে, তাহলে দেখবেন আছে কাক দিবেন কাজটা, যে রাইতে ক্লিয়ার পাবে। তাহলে ওর সক্ষমতা বেশি, কিন্তু ও করতে পারে, ওর দক্ষতা আছে, কিন্তু ওর সময় বেশি নেই। ক্লিয়ার? তাহলে দেখেন আছে, তাহলে এই 2টা বিষয় আমাদের ক্লিয়ার হয়েছি, যে দক্ষতা এবং হচ্ছে সক্ষমতা। না,
তাহলে দেখেন এইখানে আমাদের আসলে যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, তাহলে হচ্ছে কোন কোন বিষয়গুলো যদি জড়িত থাকে তাহলে বুঝবো যে এটা জ্ঞানের কাজ হয়েছে। আর কোন বিষয়গুলো যদি জড়িত থাকে তাহলে বুঝবো এটা দক্ষতার কাজ হয়েছে। আর কোন বিষয়গুলো হচ্ছে জড়িত থাকলে বুঝবো যে মূল্যবোধের কাজ হয়েছে। আর কোনগুলো কাজ হলে হচ্ছে বুঝবো যে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। না, তাহলে দেখা যাচ্ছে জ্ঞান, জ্ঞানে যদি হচ্ছে নিজ, সমাজ ও বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করে, যদি লাভ হয় তাহলে বলবো যে জ্ঞান হয়েছে। তারপর দেখবেন যে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আন্তঃবিষয়ক সংযোগ স্থাপন। আন্তঃবিষয়ক যখনই আছে সরেয়া থাকিবে তখন 2-3 জন লোক লাগে, না, আর যখন আছে অ থাকবে তখন একা একা। বুঝা গেছে যে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আন্তঃবিষয়ক সংযোগ স্থাপন। যখন 2-3 জন ছাড়া কি সংযোগ স্থাপন হবে? হবে কি? তাহলে হচ্ছে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আন্তঃবিষয়ক সংযোগ স্থাপন করতে পারবে। তার হচ্ছে পাঠ্যপুস্তক এবং পাঠ বহির্ভূত ধারণার মধ্যে সংযোগ স্থাপন। পাঠ্যপুস্তক এবং পাঠ বহির্ভূত বিষয়ের ভিতর সংযোগ স্থাপন, এটা কিন্তু অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো যদি কেউ করতে পারে তাহলে বুঝবে তার হচ্ছে জ্ঞান হয়েছে। মানে আপনার যে শিক্ষার্থী যদি করতে পারে তাহলে বুঝবে যে তার জ্ঞানের ক্ষেত্রটা সে একের ভিতরে একে পাবে। না, তাহলে আমাদের ডায়েরি 1 ডায়েরি 2 তে কি করতে হয়? হয় হচ্ছে 1 দিতে হয়, না হলে 2 দিতে হয়, না হলে 0 দিতে হয়। না, এবং হচ্ছে প্রথম অবস্থায় তাকে 0 দিতে হয়। যদি না থাকে সেইটা 0টা কিসে দিতে হয়? আমাদের পেন্সিল দিয়ে দিতে হয়, না? এই পেন্সিল দিয়ে দিতে হবে না? তারপরে তাকে কষ্টে মষ্টে হইলেও একে উন্নতি করতে হবে, মানে 0 দেওয়া যাবে না। ঠিক আছে, তারপর আছে দক্ষতা। দক্ষতা আছে সূক্ষ্ম চিন্তন ও সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তন ও কল্পনা। তারপর আছে মৌলিক ও ডিজিটাল সাক্ষরতা। তারপর আছে সহযোগিতা এবং যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ ও সহব্যবস্থাপনা। তারপর আছে অভিযোজন, অভিযোজন করতে পারাটাও কিন্তু দক্ষতা। তারপর আছে জীবন ও জীবিকার জন্য প্রস্তুতি, বিশ্ব নাগরিকত্ব। হ্যাঁ, যেমন হচ্ছে একজন যদি বিদেশিও যদি আসে তার সাথেও যেন সে বা মনে হচ্ছে ইংলিশ হোক যে কোনো ভাষায় যেন সে কথা বলতে পারে, যেন আপনার হচ্ছে ইন্টারপ্রিটার হিসেবে সে বা দোভাষী হিসেবে যেন সে কাজ করতে পারে, বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, সেজন্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কি বলছে যে মাতৃভাষার সাথে অন্য ভাষারও গুরুত্ব প্রদান করতে হবে, না বলে নাই? তারপর আছে মূল্যবোধ। মূল্যবোধ আছে কি? এটা আমরা সবাই জানি যে সংহতি, মানে কারোর প্রতি হচ্ছে হিংসা বিদ্বেষ করা যাবে না। কি দেখা যাচ্ছে যে এখানে সবাই আছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আছি, এইখানে ধরেন আছে শুয়োরের মাংস আনা যাবে না, গরুর মাংস আনা যাবে না, গুঁড়া আনা যাবে না। কি কি তাহলে এইখানে আছে সার্বজনীন ভাবে যেই খাদ্যটা হচ্ছে খাওয়া যাবে সেইটাকে এখানে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সংহতি। না, মানে এমন কাজ করা যাবে না যেটাতে আছে মানুষের আছে বিদ্বেষের উদ্দেশ্য, মানে উদ্বেগ তৈরি হয়, সেই কাজটা আছে করা যাবে না। দেখবেন আপনার শিক্ষার্থীর ভিতরে যদি কারো এরকম হয় তাহলে বুঝবেন যে তার হচ্ছে মূল্যবোধ জাগ্রত হয়। তারপর আছে দেশপ্রেম। হ্যাঁ, তারপর হচ্ছে দেশের হচ্ছে আমাদের যে জাতীয় দিবস গুলা পালন হয়, 21শে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, না, 7ই মার্চ, তারপরে বিজয় দিবস, 15ই আগস্ট, না, এই যে দিবসগুলো পালন করা হয় এগুলাতে হচ্ছে যে সে অংশগ্রহণ করে কিনা, না, এবং হচ্ছে সেইটা সম্পর্কে তার হচ্ছে পজিটিভ বা ইতিবাচক মনোভাব পোষণ করে কিনা। না, অনেক হচ্ছে শিক্ষার্থী আছে না যে পারিবারিক থেকে শিখছে যে মনে করেন হচ্ছে
অন্য মনে আছে সংস্থার সাথে তার পিতা মাতা হচ্ছে জড়িত আছে না। মানে সরকারি দল বর্তমান যে আমাদের সরকার আছে, সরকারের দলকে তারা সমর্থন করে না। সেই জন্য হচ্ছে জাতীয় দিবস পালন হইলে সে মনে করে মানে পারিবারিক থেকে সে শিখছে হচ্ছে মনে করা হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিনে হচ্ছে শহীদ মিনারে ফুল দিবে, আছে না? তাহলে দেখতে পাচ্ছে যে এগুলো অ্যাক্টিভিটিতে সে অংশগ্রহণ করে কিনা। তারপর আছে পরমত সহিষ্ণুতা। এটা হচ্ছে আপনাদের আছে বাংলাদেশ যে বিশ্ব পরিচয় রয়েছে সেখানে কিন্তু এটা আলোচনা করা আছে। পরমত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আছে যে পরমত সহিষ্ণুতা মানে অন্যের মতামতকে, যুক্তিযুক্ত মতামতকে সে প্রাধান্য প্রদান করে কিনা। হ্যাঁ, অন্যের মতামতকে সে প্রাধান্য প্রদান করে কিনা, সেটা অবশ্যই হচ্ছে যুক্তিযুক্ত হবে। মানে যে কোনো মতামতকে তো প্রাধান্য দেওয়া যাবে, সেটা হবে আমাদের আছে দেশ কল্যাণে কি এবং শিক্ষণ শেখানোর আছে সহায়ক কি। তাহলে সেই মতে সেটাকে হচ্ছে পরমত সহিষ্ণুতা। তারপর আছে শ্রদ্ধা ও সহমর্মিতা, শ্রদ্ধা ও সহমর্মিতা। তারপর আছে অসাম্প্রদায়িকতা, মানে হয় হিন্দু ও খ্রিস্টান বৌদ্ধ আছে না, এই ভেদাভেদটা সে নিয়ে আসবে না, যে এই ভাবটা তার হয়েছে কিনা। হ্যাঁ, যেমন আমাদের শিক্ষকের ভিতরে অনেকের আছে এই মূল্যবোধ জাগ্রত হয়নি না। দেখবেন হচ্ছে যে যদি আপনার স্কুলে দেখবেন আছে যদি ওখানে উচ্চ শিক্ষিত কোনো পরিবার বা আবার আপনার আছে এসএমসি যে সভাপতি আছে তার যদি নাতি নাতনি বা আছে রাজনৈতিক কোনো ব্যক্তি তার নাতি নাতনি যদি পড়াশোনা করে তার আপনি হচ্ছে খুবই গুরুত্ব দেন, তাই কিনা? আর বাকি যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তাইলে কিন্তু এটা আছে মানে অসাম্প্রদায়িকতার মধ্যে পড়বে না, মানে সাম্প্রদায়িকতার মধ্যে পড়বে কি, পড়বে কিনা। তারপর আছে আপনার স্কুলে ধরেন আছে একটা অটিজম শিশু ভর্তি হয়েছে, একটা প্রতিবন্ধী শিশু ভর্তি হয়েছে, তারপর একটা আছে ম্যাথরেস বাচ্চা কাচ্চা ভর্তি হয়েছে, তবে তাকে আছে অত গুরুত্ব প্রদান করতেছে কি। তাহলে শিক্ষক যদি আপনি হইতে যান তাহলে আপনাকে হচ্ছে অবশ্যই কি হতে হবে, দেশ ও জাতির কল্যাণে সবার উপরে উঠতে হবে, বুঝতে পারছেন? অবশ্যই উঠতে হবে। সেজন্য আছে আমাদের আছে গীতায় বলা হয়েছে, গীতা আছে আমাদের আছে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, সেখানে আছে 17 এবং 18 নম্বর শ্লোক আছে। একজন আছে শিক্ষক, আদর্শ শিক্ষক আছে সে কিভাবে হইতে পারিনি তার বৈশিষ্ট্য ওইখানে উল্লেখ করা হয়েছে, বুঝতে পারছেন? মানে একজন আদর্শ শিক্ষক হইতে গেলে তার বৈশিষ্ট্য কি কি হবে সেখানে এখানে উল্লেখ করা হয়েছে যে তদ্বুদ্ধায় তদাত্মান তৎনিষ্ঠা তৎপরায়ণা বස්සন্তি অপূর্ণ বুদ্ধি জ্ঞান নির্দিত কলস, মানে 17 নম্বর শ্লোক। যে যদি শিক্ষক সে হয় তাহলে হচ্ছে সে প্রচুর পরিমাণে স্টাডি করবে এবং হচ্ছে যত প্রকার জ্ঞান আছে জ্ঞানের দ্বারা তার যত প্রকার অজ্ঞানতা আছে সব অজ্ঞানতা সে হচ্ছে মোচন করবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মানে তার ভিতরে যেন হচ্ছে কোনো ধরনের অজ্ঞানতা না থাকে। যে তদ্বুদ্ধে তদাত্মা, আমাদের ভিতরে যে আত্মা আছে আত্মার ভিতর থেকেই তো অনেক সংশয়, সংশয় কিনা, মনের ভিতরে তো সংশয় সবসময় বেশি কাজ করে, যাতে এই সংশয় দূর করার জন্য মানে যত প্রকার আপনার অজ্ঞানতা আছে সবগুলো আপনি হচ্ছে জ্ঞানের দ্বারা হচ্ছে ক্লিয়ার করবেন, মানে পরিষ্কার করবেন, যাতে আপনার হচ্ছে কোনো অজ্ঞানতা না থাকে। যে তদ্বুদ্ধে তদাত্মা তৎনিষ্ঠা তৎপরায়ণ, এবং হচ্ছে ওই জ্ঞানটা অর্জনের জন্য আপনি সবসময় পরায়ণ থাকবেন, মানে একনিষ্ঠ থাকবেন। কিন্তু আমরা কি একনিষ্ঠ থাকি না, যে স্কুল শেষ পড়াশোনা বাদ না। দেখা যাচ্ছে আপনাকে আছে কেউ আছে একটা হচ্ছে বই উপহার দিয়েছে, হ্যাঁ, দেখবেন যে ওই বইটা হচ্ছে ধুলা হয়ে গেছে এবং হচ্ছে বইয়ের ভিতরে আছে পাতা, একটা পাতা ছিঁড়া নাই, মানে পাতার সাথে পাতা মনে হয় যে যখন হচ্ছে প্রিন্ট করা হয়েছে মানে ওই পাতাটা হচ্ছে কাটাই হয় নাই,
মানে ওই অবস্থায় দেখো যে বইটার বয়স আছে ধরেন 5 বছর হয়ে গেছে আপনার গিফট পাওয়ার, তারপরে হয়তো বইটা খোলাই হয়নি। আছে না অনেকের? কি আমি হচ্ছে অনেকের বাড়িতে যে দেখেছি এরকম, যে বইটা অনেক দিনে সে পাইছে কিনছে, ওই বইয়ের পাতা উল্টে দেখি যে বইয়ের ভিতরে 2-3টা পাতা কাটাই নেই, মানে এই একটা পাতার সাথে আরেক পাতা জোড়া দেওয়া অবস্থায় আছে। তাইলে তখনই আমি বুঝে যাই যে এই বইটা আমার জীবনে খুলি। কি সেজন্য আছে জ্ঞান চর্চা করতে হবে। তারপরে আছে পরে যে শ্লোকটা বলছে যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গভী হস্তিনী শুনি চৈব স্বপাকেশা পণ্ডিতা সম দর্শিন। যে হচ্ছে ওই যে যত প্রকার জ্ঞান আছে, জ্ঞানের দ্বারা আছে তার মস্তিষ্ক যে আছে, তার হৃদয় যে পঙ্কিলতা যত আছে, মানে কলুষ আছে দেখবে, মানে সবগুলো সে ধুয়ে মুছে পরিষ্কার করিয়া সে আছে বিনয়ী হবে। বিনয়ী হওয়ার পরে সে আছে মানে পৃথিবীর যত প্রকার জীব জন্তু আছে, মানুষ আছে, সবার প্রতি সে ভালো আচরণ করে, সবাইকে ভালো দৃষ্টিতে সে দেখে। যে ব্রাহ্মণ হোক, মানে উচ্চ বংশের লোক হোক, নিচু মানে চন্ডাল যদি হয়, মানে মেথর মুচি চামার সুচি যা আছে, মানে সবাইকে সে সমান দৃষ্টিতে সে দেখে। কি একজন শিক্ষক হিসেবে যদি আমি আছে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে না পারি, তাহলে আমি শিক্ষক হিসেবে ব্যর্থ। কি ব্যর্থ কিনা? তবে আমি আছে আমার শিক্ষকতা জীবনে আমি আছে কাউকে বেশি গুরুত্ব দেই না, সবাইকে আমি সমান গুরুত্ব দিয়েছি। আমার কাছে আছে মন্ত্রী মিনিস্টারও যা, এবং একজন সাধারণ শিক্ষকও তা। আপনারা হচ্ছে আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন। কি মানে আমার যদি আছে প্রধানমন্ত্রীরও যদি পিএসও আইসে, আর স্টুডেন্ট হিসেবে শিক্ষক হিসেবে যদি আসে, মানে সেজন্য ওকে যা গুরুত্ব দিব। আর যদি আছে ওই যে চান্ডাল থাকি মনে করে যে ম্যাথর মুসি হয় যে শিক্ষক হিসেবে আসে, তাকে আমি সেই গুরুত্বই প্রদান করে থাকি। বুঝছো না? মানে ক্ষমতাসীন ক্ষমতাহীন বলে আমার কাছে কিছু নাই। বুঝতে পেরেছেন? যেমন এবার আছে আমি আছে পিটিআই তে আমি আছে হোস্টেল সুপারের দায়িত্বে আছি। আমি আইন পাশ করে দিছি পিটিআই তে থাকা খাওয়া বাধ্যতামূলক, এবং ন্যাপের যে কর্তৃপক্ষ আছে ওইখানে হচ্ছে ওই নীতিমালা অনুযায়ী। যদি আপনি হচ্ছে পিটিআই এর উপরেও যদি থাকেন, বাড়ি যদি হয়, দেখা যাচ্ছে দড়ি দিয়ে নামার লাগে, রশি দিয়ে নামার লাগে না, যে রশি দিয়ে নামার লাগে, পিটিআই এর উপরে আছে আপনার বাড়ি, রশি দিয়ে নামিয়া পিটিআই তাও সুতি থাকে, এবং হচ্ছে তাও হচ্ছে দড়ি দিয়ে উপরে উঠতে পারবেন। হ্যাঁ থাকতে হবে এবং খাইতে হবে। মানে সেখানে আছে ডিমলা যে আফতাব উদ্দিন আছে না, মানে আফতাব উদ্দিন যে বলে ওগুলো পিএস হিসেবে কাজ করে, মানে পিএস থাকে না, যারা আছে মন্ত্রী মিনিস্টার বা এমপি, যে তাদেরকে পিএস বলে নাকি এপিএস বলে, এপিএস হয় এপিএস। ঠিক আছে? ওই জন্য হচ্ছে 4 জন, মানে ওই রকম 4 জনের হচ্ছে ওই যে মাসে যে খাওয়ার ভাতা যেটা হয় সেগুলো হচ্ছে কাটি রাখে দিয়েছে। মানে ওটা এখন আমাদের সুপার স্যারের কাছে জমা আছে। ঠিক আছে? এবং আছে যখনই আমাদের মেসেজ আছে শর্ট পড়ে যাবে, তখন ওই টাকা আছে ব্যবহার করা হবে। কি মনে করেন আছে যদি আমি সমদর্শী না হইতাম, তাহলে ওর টাকা কাটার সাহস আমি পাইতাম, যদি কাউকে যদি আমি আলাদা আলাদা চোখে দেখতাম। কি মানে যখনই আপনি আছে মানুষকে হচ্ছে গুরুত্ব দিবেন, মানে ভিন্ন মাত্রায় গুরুত্ব প্রদান করিয়া চলিবেন, তখনই আপনি আছে সমস্যার সম্মুখীন হবেন, বিতর্কিত হবে। আমি ওদেরকে বলছিলাম যে আপনি যদি আপনার যদি সংবাদ সম্মেলন করেন, তাও আমার অসুবিধা নেই, টিভি চ্যানেলে নিয়ে আসেন তাও অসুবিধা নেই, আমি দরকার হলে লাইভ দিব। ঠিক আছে? যে লাইভে আমি কথা বলবো যে আমি এই কাজটা করছি, তাহলে মানে তখন হচ্ছে কি একবারে স্টপ। বুঝতে পারছেন? সেই জন্য আপনার কাছে অবশ্যই বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ কবি হস্তিনী সুনিশ্চয় স্বপাকিস্তা পণ্ডিতা সমদর্শীন হইতে হবে। আপনি যদি এইরকম হন, দেখবেন যে আপনি যেদিন রিটায়ার করবেন বা হচ্ছে যতদিন পাশে থাকবেন, ততদিন হচ্ছে আপনার মানুষ হচ্ছে গুণকীর্তন করবে। বুঝতে পেরেছেন? আর দেখবেন যে কারো প্রতি যদি আপনি বৈষম্য প্রদান করেন, হ্যাঁ, যাকে আপনি ভালো দৃষ্টি দেখবেন সে আপনার খোঁজ খবর নিবে, আর যার ভালো দৃষ্টি দেয় না সে আপনার হাতে ধারে কাছেও আসবে। এ বোঝা গেছে? তাহলে আমাদের আছে এই যে 3টা যে ক্ষেত্র আছে,
যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি, মানে মূল্যবোধ দৃষ্টিভঙ্গি দুইটা মিলে আছে এক জায়গায় করা হয়েছে, মানে মাঝখানে ও বসানো হয়েছে। বুঝতে পেরেছেন? বিষয় আছে আমাদের যেটা জ্ঞান আছে, জ্ঞানটাকে করা হয়েছে কে, হ্যাঁ, মানে কে কেন করা হয়েছে, মানে নলেজ, মানে জ্ঞানের ইংলিশ আছে নলেজ, নলেজের আছে কে, আর আছে দক্ষতার ইংলিশ আছে কি স্কিল, এইখানে দেওয়া আছে এস, আর আছে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি যে আছে এই দুইটাকে মিলিং হচ্ছে অ্যাটিটিউড, না অ্যাটিটিউড, এই শুধু দেওয়া হয়েছে এ, ঠিক আছে, শুধু আছে দৃষ্টিভঙ্গি যে অ্যাটিটিউড আছে যে ওই অ্যাটিটিউডের এ নেওয়া হয়েছে, সেই জন্য আছে ওই মূল্যায়ন ছকে আছে কে এস এ ব্যবহার করা হয়। মূল্যবোধের ইংলিশ তো আমরা সবাই জানি নাকি, ভ্যালুস, হ্যাঁ। তাহলে এই যে তিনটা দক্ষতা নিয়ে আমাদের এই তিনটা এই যে বিষয়গুলো যা আছে এগুলোকে আছে খুবই গুরুত্ব সহকারে আছে আমাদের জানতে, মানে মাথায় রাখতে হবে। তারপর আছে 10টা যে মূল যোগ্যতা, এগুলো তো আমরা সবাই জানি, জানি না, এগুলো আলোচনা করতে হবে। তারপর আছে অন্যের মতামত ও অবস্থানকে সম্মান ও অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের মতামত ও যথাযথ মাধ্যমে সৃজনশীল ভাবে প্রকাশ করতে পারা, হ্যাঁ। তাহলে আছে দেখেন এইখানে সুন্দরভাবে আছে আপনার আছে বাক সংযম কিভাবে করতে হবে সেইখানে এখানে বলা হয়েছে। তাহলে আমি হচ্ছে সিম্পল হচ্ছে একটা উদাহরণ দিই। আমরা আছে সবাই আছে মহাভারতের নাম শুনেছি, শুনেছি না, মহাভারত নাম শুনছেন কি? তা মহাভারতের আছে 5 ভাই পাণ্ডবদের নাম শুনেছেন না, মানে চাকরি পাওয়ার জন্য হইল পড়ছি কি, যে 5 ভাই পাণ্ডব, তাহলে এদের আছে কি হয়েছে বনবাস হয়েছিল, 12 বছর বনবাস, আর আছে 1 বছর অজ্ঞাতবাস, মানে 1 বছর এমন ভাবে লুকিয়ে থাকবে যাতে কেউ যাতে দেখা না পায় ও জানা না পায়, না সেইভাবে করতে হবে। হ্যাঁ, এখন আছে লুকিয়ে থাকতে গেলে তো মানুষে কি ছদ্মবেশ গ্রহণ করতে হয়, মানে পোশাক পরিবর্তন করতে হয়, হয় না? তাহলে মানুষের লুকায় থাকার সবচেয়ে একমাত্র উপায় কি পোশাক পরিবর্তন করা, না তাছাড়া তো হয় না। তাই এরা হচ্ছে যখন আছে 12 বছর বনবাস খাটছে, খাটার পরে 1 বছর যখন অজ্ঞাতবাস শুরু হইবে, মানে এইখানে এই জন্য বলতেছে যে যে মতামত যথাযথ মাধ্যমে সৃজনশীল ভাবে প্রকাশ করতে পারা, মানে আপনি আছে সত্য বলিবেন না মিথ্যাও বলিবেন না, হ্যাঁ, কিন্তু আপনি সত্য কথাই বলিবেন, ঠিক আছে, মানে আপনি সত্য বলিবেন না মিথ্যাও বলিবেন না, কিন্তু আপনি সত্য কথাই বলিবেন, ঠিক আছে। কথাটা খুবই কঠিন না, সত্য বলিবেন না মিথ্যাও বলিবেন না, কিন্তু আপনি সত্য কথাই বলিবেন, ঠিক। তাহলে আছে তখন তারা যখন 12 বছর যখন বনবাস খাটা হয়ে গেল, যখন 1 বছর আছে অজ্ঞাতবাস, তখন তারা আছে ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, মানে ব্রাহ্মণের আছে বেশ ধারণ করেছিল। এবং আছে আমরা জানি যে জ্যোতিষীর আছে সত্যবাদী, মানে তার জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই, বুঝা যাচ্ছে না, সেই জন্য তাকে বলা হয় সত্যবাদী জ্যোতিষীর বলা হয়, বলা হয় না। তাহলে এখন সে তারা যখন আছে ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, অন্য যে ব্রাহ্মণ যারা আছে তারা তাদেরকে জিজ্ঞাসা করছে, মানে যুধিষ্ঠিরকে আসিয়ে জিজ্ঞাসা, যে মিথ্যা কথা কয় না তাকে আসে জিজ্ঞাসা করছে, ঠিক আছে, যে আসলে আপনারা কি আছে ব্রাহ্মণ, না, যে আপনারা কি ব্রাহ্মণ। এখন যদি সে মিথ্যা কথা বলে, না, তাহলে তো তার সত্যভঙ্গ হয়ে যাচ্ছে। আর যদি সত্য কথা যদি বলে তাহলে তার তো অজ্ঞাতবাস নষ্ট হয়ে যাচ্ছে, না। তাহলে যদি অজ্ঞাতবাস একবার যদি নষ্ট হয় তাহলে আরো 12 বছর তাকে বনবাস কাটতে হবে, না। না, বসে আছে। হ্যাঁ, বসে। তাহলে এখন আছে জ্যোতিষীটাকে কি করলো, হ্যাঁ,
তাহলে তাকে তো সত্য কথাই বলতে হবে, বলতে হবে না? তখন সে কৌশলে বলল যে সত্য কথা বলা যাবে, মানে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু সত্য কথা বলতে হবে। কি? তাহলে সে কি বললো যে আমি তো বা আমরা তো ব্রাহ্মণের বেশেই আছি, না আমরা তো ব্রাহ্মণের বেশেই আছি, যে আমি ব্রাহ্মণ নই এই কথাও তা সে বললো না, কিন্তু অস্বীকারও করলো না। ঠিক আছে, ঠিক আছে না? তাহলে আমাদের শিক্ষক হইতে হলে আমাদের বাক্য হচ্ছে এইরকম হবে, বুঝতে পেরেছে? মানে আমরা হচ্ছে মানে সত্য কথাও বলবো না, মানে মানে সত্য বলবো, মিথ্যা কথাও বলবো না। ঠিক আছে? আর কৌশলে আমার কাছে চলতে হবে। সেজন্য এইখানে ওই পয়েন্টটা দিছে যে অন্যের মতবাদ ও অবস্থানকে সম্মান ও অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের এবং মতামত যথাযথ মাধ্যমে সৃজনশীল ভাবে প্রকাশ করতে পারা। তাহলে ওইখানে উনি হচ্ছে সৃজনশীলতার প্রকাশ করছে কিনা বলেন? যুধিষ্ঠির সৃজনশীল ভাবে তার হচ্ছে কথার উত্তর দিয়েছে, তাহলে আমাদের শিক্ষকদেরও হচ্ছে সৃজনশীল ভাবে উত্তর দিতে হবে। তারপর হচ্ছে যে কোনো ইস্যুতে সূক্ষ্ম চিন্তার মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের হচ্ছে স্যার, সম্মানিত টিও স্যার কথা বলবেন।